4 বছরে 5টা দেশ ভ্রমণ করেছি। আজকের ভিডিওতে আমি এই 5টা দেশ ভ্রমণের আগে ও পরে আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করব। যারা ইতিমধ্যে কোনো একটা ট্রাভেল প্ল্যান করে ফেলেছেন কিংবা ভাবতেছেন যে খুব রিসেন্ট আপনি একটা ট্যুর দিবেন, আমাদের ব্লগে বিহাইন্ড কিছু সিন থাকে যেগুলো আমরা দেখাই না। ধরেন আমরা শুধু সুন্দর মুহূর্তগুলোই ইউটিউবে আপলোড করি। আমি আমার এই ভিডিওতে এই 4 বছরের আমার ট্রাভেল এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন, যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন, যে আমি 5টা দেশ ভ্রমণ করেছি। এই ভ্রমণ তালিকার মধ্যে আছে দুবাই, মালয়েশিয়া, কাতার, ইন্ডিয়া, শ্রীলঙ্কা। আসলে এই মুহূর্তে আমার দিল্লিতে থাকার কথা ছিল। দিল্লিতে যাওয়ার জন্য আমি ভিসা করে ফেলি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি ভারতে যাওয়াটা আমার জন্য সেফ মনে করতেছি না। এই বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের সাথে ইন্ডিয়ান যে কাস্টমস কর্মকর্তারা আছে, তারা খুবই খারাপ ব্যবহার। তো ভিডিওটা স্কিপ না করে ওটা দেখার অনুরোধ জানাচ্ছি। আমি নাহিদুল ইসলাম। আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। চাকরির পাশাপাশি আমি বছরে 1-2টা দেশ ভ্রমণ করি। তো আমি যখন 2021 সালে ডিসাইড করি যে আমি ফরেন ট্যুর দিব, তখন মানে আমার ভিতরে অন্যরকম একটা আনন্দ কাজ করা শুরু করতে থাকে। কিন্তু যখন এটার দিকে আগাইতে থাকি, তখন বুঝতে পারলাম মানে ফরেন ট্যুর দেওয়া আর বাইকের হরেন বাজানো এক না। ঠিক আছে, কারণ আমার এখানে প্রতিটা পদে পদে আমার বাধার সম্মুখীন হতে হয়েছে। আমি যখন দুবাইতে যাব ডিসাইড করি, তখন আমি একটা এজেন্সির মাধ্যমে ভিসা নেওয়ার চেষ্টা করি। তো এজেন্সির লোক আমাকে বলে যে ভাই আপনি আমাকে এত টাকা দিবেন, আমি 7 দিনের ভিতরে আপনাকে ভিসা করিয়ে দেবো। ওকে ফাইন, আমি তাদেরকে টাকা দেই। 7 দিন যায়, 15 দিন যায়, 20 দিন যায়, কিন্তু তাদের কোনো খোঁজ নাই। এদিকে আমি মানে ব্যাকুল হয়ে আছি, আমি কখন দুবাই ঘুরতে যাবো। তো এমতো অবস্থায় আমি তাদেরকে আবার ফোন করি, ভাই কই? বলে ভাই আপনার ভিসা হয়ে গেছে। তো আমি তাদের কাছ থেকে ভিসাটা কালেক্ট করি। কিন্তু এখানে সব থেকে কনফিউশনের যে ব্যাপারটা আমার কাছে ছিল তখন, যে আমার ভিসার কাগজে আমার পাসপোর্ট নাম্বারটা ভুল। তো আমি ঘন্টাখানিক পরে এটা বের করে ফেলি যে ওটা একটা ভুয়া ভিসার কাগজ, এবং তাদেরকে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করলে তারা পরে আমার নাম্বারটা ব্লক করে দেয়, ব্ল্যাক লিস্টে ফেলে দেয়। তো আমি এখানে অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই, এবং আমি কনফিউজড হয়ে যাই যে আমি কি আসলেই দুবাই যেতে পারবো কি পারবো না, না আমার ফরেন ট্যুর দেওয়া উচিত হবে কি হবে না। তো এইভাবে আমি আরো 20-25 দিন পার করে ফেলি। তারপর আমি আবার ভিসা করতে দিই। তো তখন আমার ভিসাটা হয়। তো ভিসাটা হয়েছে মানে আমি খুশি। তখন আমি এয়ার টিকিট কাটবো। ও মা, এখানেও দেখি আরেকটা প্রবলেম। কি প্রবলেম? যেখানে আমরা জানি যে ঢাকা টু দুবাই মানে এয়ার টিকিটটা সর্বোচ্চ হলে 25 থেকে 30 হাজার টাকা হওয়ার কথা, যেখানে ইন্ডিয়া থেকে আপনি গেলে 30 হাজার টাকায় পেয়ে যাবেন। আবার দুবাই থেকে আপনি যদি ঢাকায় আসেন, 20 হাজার টাকার ভিতরে টিকিট পেয়ে যাবেন ইউএস বাংলাতে। কিন্তু বাংলাদেশ থেকে প্যান্ডামিকের পরে আমি যখন দুবাই টিকিট কাটতে যাই, তখন আমার মাথায় চক্কর দিয়ে দিল। কেমনে? একটা টিকিটের দাম, শুধু আমি যাব ওয়ান ওয়ে টিকিট, সেটা 1.5 লাখ টাকা। তো কি করব, ডিসিশন যেহেতু নিয়েই নিছি যে না আমি দুবাই যাব, ওকে ফাইন, বান্দা আমি টাকা দিয়ে দিলাম 1.5 লাখ। তো আমার ফ্লাইটের ডেট পড়লো ডিসেম্বরের 26 তারিখ। ওকে, একটা একটা দিন গুনে গুনে পার করলাম। 26 তারিখ আমার ফ্লাইট। তো আমি সকালে আমার লাগেজ টাগেজ সবকিছু রেডি করতেছি, এমন অবস্থায় আমার যেই লোকটা আমাকে ভিসা করে দিছে, উনি আমাকে ফোন দিছে। উনি ফোন দিয়ে আমাকে এমন ভাবে বলতেছে যে ভাই আপনি তো দুবাই যাইতে পারবেন না। আমার মাথায় তো তখন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, সবাই জানে আমি দুবাই ঘুরতে যাচ্ছি, আমি যাইতে পারবো না। কেন ভাই, কি হয়েছে? তখন বলে যে ভাই আপনার তো এয়ারপোর্ট কন্ট্যাক্ট করতে হবে, আপনার তো ফ্রেশ পাসপোর্ট, আপনার তো ইমিগ্রেশন পার হইতে দিবে না। আমি বললাম ভাই এয়ারপোর্ট কন্ট্যাক্ট আবার কি? তখন তারা বললো যে ভাই এয়ারপোর্টের পুলিশের কিছু ঘুষ পানি দিতে হয়, তাইলে ভাই ইমিগ্রেশনে ঝামেলা করে না, না হলে আটকায় দেয়। তো আমি স্বাভাবিক, এখানে আপনি থাকলেও ভাই ভয় পেয়ে যাবেন। তো কি করবো ভাই, কি ঘটনা, এখন কি করা যায়, কত টাকা লাগবে? তখন উনি বললো যে ভাই টাকা লাগবে 45 হাজার টাকা। আমি বললাম ভাই একটু কনসিডার করা যায় না? ওই যে না ভাই, আপনার ভাই ব্রাদার জন্য আপনার কাছ থেকে কম রাখছে। ওকে ফাইন। তো আমি তো একটা বাজেট করছি, আমার ট্যুরে এইটা বাজেট, আমি এর ভিতরে ঘুরে চলে আসবো। তো এর ভিতরে আবার 40 হাজার টাকা যদি আমি এয়ারপোর্ট কন্ট্রাক্টে দিয়ে দিই, তাহলে আমার মানে পুরো ট্যুর প্ল্যানটা নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি ডিসাইড করলাম ওকে ফাইন, আমি কোনো এয়ারপোর্ট কন্ট্যাক্ট করবো না। আমি এমনিতে যাবো ইমিগ্রেশনে, যেহেতু আমার রিটার্ন টিকিট কাটা আছে, যেহেতু আমার ওখানে হোটেল বুকিং করা আছে, তাহলে যদি ইমিগ্রেশন আর পার হইতে না দেয়, ওকে ফাইন, আমি চলে আসবো। তো যেই বান্দা সেই কাজ, আমি চলে গেলাম এয়ারপোর্টে। তো তখন হচ্ছে আপনার এয়ারপোর্টে 6 ঘন্টা আগে যেতে হতো, কারণ হচ্ছে আপনার একটা পিসিআর টেস্ট করতে হতো।
কারণ পিসিআর মানে প্যান্ডামিকের পরে পিসিআর টেস্ট করে মানে আপনার একটা সার্টিফিকেট নিয়ে তারপরে হচ্ছে আপনার বাইরে যেতে হতো, দেশের বাইরে যেতে হতো। তো আমি 6 ঘন্টা আগে এয়ারপোর্টে চলে যাই। যাওয়ার পরে ইমিগ্রেশনে যখন যাই, যাওয়ার পরে ইমিগ্রেশন অফিসার আমাকে সেকেন্ডারি ইন্সপেক্টরের কাছে পাঠিয়ে দেয়, যারা আমাকে একটু ডিপলি আর কি আমাকে নিয়ে একটু কথা বলবে। আধা ঘন্টা বসে থাকার পরে আমার আমাকে জিজ্ঞেস করে আপনি কোথায় যাবেন। আমি বললাম আমি মানে দুবাইয়ের অমুক জায়গাতে যাব, অমুক হোটেলে থাকবো, এত দিন থাকবো এবং থাকার পর আমি চলে আসবো, কারণ আমি একটি কোম্পানিতে চাকরি করি। তখন স্যার আমাকে বললো ওকে ঠিক আছে, আমাকে যেতে দিল। তো এই জায়গায় আপনাদের জাস্ট একটা জিনিসই বোঝাই, মানে আপনি যখন একজন ফ্রেঞ্চ পাসপোর্টধারী, হ্যাঁ, এই মানে কোনো একটা দেশ ভ্রমণ করতে যাবেন, তখন এই যে বাংলাদেশ থেকে আপনার প্রতিটা পদে পদে আপনাকে বাধার সম্মুখীন হতে হবে এবং আপনার কাছ থেকে প্রতিটা পদে টাকা নেওয়ার জন্য মানে ব্যাঙের ছাতার মতো, যেমন ঢাকা শহরে আনাচে কানাচে ট্রাভেল এজেন্সি গজায় উঠছে, ওরা আপনার প্রতিটা পদে পদে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে। ঠিক আছে। তো আমি তারপরে দুবাইতে ঘুরি। এখন দুবাইতে আমার মানে জীবনে প্রথম আমি কোনো একটা দেশের বাইরে গেছি, তারপরে দুবাইয়ের মতো একটা কান্ট্রি, ঠিক আছে, এত উন্নত একটা কান্ট্রি, মানে সব জায়গায় ঘুরতেছি, অনেক মজা করছি, অনেক মজা করছি, ঘুরছি। তো এর ভিতরে একটা দুঃখজনক ঘটনাও ঘটছে, আমার কাছ থেকে ফোনটা চুরি হয়ে যায় আমার। তো আমি এখানে পুলিশের কমপ্লেন করি, কিন্তু তেমন কোনো হেল্প পাইনি আমি দুবাই পুলিশের কাছ থেকে। তারপর আমার রিটার্নের টাইম চলে আসছে, আমি আবার দেশে চলে আসি। আসার পরে আমি আবার আমার চাকরিতে যোগদান করি। তারপরে আমি আবার নতুন একটা দেশে ট্যুরের প্ল্যান করি। তারপরে দিন গুনে পার করতে থাকি। মালয়েশিয়া যাব এরপরে ডিসাইড করি, যেটা আমার সেকেন্ড ফরেন কান্ট্রি, যেখানে আমি ট্যুর দিতে যাচ্ছি। তো মালয়েশিয়াতে আমি যখন যাব ডিসাইড করি, তখন আমি প্রথমে একটা এজেন্সির কাছে যাই। আমি আমার রিয়েল ডকুমেন্টস নিয়ে, এনওসি, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, অফিস আইডি কার্ড, ভিজিটিং কার্ড, মানে এই সব কিছু নিয়ে আমি একটা এজেন্সির কাছে যাই। মানে ওনার ভাবটা জাস্ট এমন, বসলো এসে, ওনার জন্য 1 ঘন্টা ওয়েট করে আসছিলাম কিন্তু আমি, হ্যাঁ? বসলো এসে, আসার পর আমার কাগজপত্র গুলো দেখতেছে, কি আনছেন এগুলো, এগুলো হবে না, আমরা সবকিছু ম্যানেজ করে দেবো, আপনি শুধু টাকা দিবেন। তখন তো ভাই আমি বুঝে গেছি মানে এই এজেন্সি কেমন এজেন্সি। ঠিক আছে, মানে আমার যেখানে ডাচ বাংলা ব্যাংকের রিয়েল ব্যাংক সলভেন্সি স্টেটমেন্ট মানে এইগুলো তার কাছে চলতেছে না। তো আমি আর তখন মেজাজ গরম হয়েছে, আমি ওইখান থেকে চলে আসছি। তারপর আমি এসে অনলাইনে সার্চ করি, এটা করি এটা করি, মানে কোন এজেন্সিতে কাজ করা যায়, কারণ আপনারা জানেন এর আগে আমি একবার প্রতারিত হয়েছি। তো আমি তারপর একটা এজেন্সি পাই মিরপুর 10-এ। তো ওই এজেন্সি দিয়ে আমি এখনো কাজ করাচ্ছি, ভাইটা অনেক ভালো এবং বিশ্বস্ত। তো ওনাকে আমি বলি ভাই আমি মালয়েশিয়া যাবো, উনি আমাকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে বলে, আমি যাই। যাওয়ার পরে আমার 1 মাস পরে আমার ভিসা হয়। ভিসা হওয়ার পরে আমি মালয়েশিয়াতে ট্যুর করতে চলে যাই। মালয়েশিয়াতে যাওয়ার সময় তিনটা ঘটনা ঘটছে। এক হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশনে আমাকে 2 ঘন্টা বসায় রাখছিল, মানে সবকিছু ওনারা ইনশিওর হয়েছে যে আমি একটা জব করি, আমার রিটার্ন টিকিট আছে, তারপরে আমাকে ইমিগ্রেশন পার হইতে দিচ্ছে। এখানেও কোনো এয়ারপোর্ট কন্ট্যাক্ট লাগে নাই, আমি কিন্তু আবারও বলতেছি ভাই, ঢাকা টু মালয়েশিয়া যাইতেও আমার কোনো বাংলাদেশি এয়ারপোর্ট কন্ট্যাক্ট লাগেনি। তো আমি যখন প্লেনে যাই, প্লেনে উঠি, ওঠার পরে আমি ওয়াশরুমে যাই। ওয়াশরুম থেকে আসার পরে দেখি যে আমার সিটটাতে অন্য কেউ বসে আছে। তো এখানে আমি একটা জিনিস অ্যাড করব, আমি যখন বোর্ডিং পাস করি, বোর্ডিং এ যাই, বোর্ডিং এ যাওয়ার পরে আমি বোর্ডিং এ যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করি আমাকে উইন্ডো সিট দিতে, বিকজ আমি ব্লগ করব, আমি কিছু ভিডিও নিব। দ্যাটস আমি ওখানে রিকোয়েস্ট করি এবং তারা আমাকে একটা উইন্ডো সিট দেয়। তো আমি এসে দেখি যে আমার একটা সিটে একটা বাংলাদেশি ভাই বসে বসছে। তো ওনাকে আমি বললাম যে ভাইয়া এই সিটটা তো আমার। মানে ওনার অ্যাপ্রোচটা ছিল জাস্ট এমন, মানে ওনাকে মানে এটা বলে আমি ভুল করছি যে ওটা আমার সিট, এটা বলাটা আমার ভুল হয়ে গেছে। তখন উনি আমাকে বলতেছে যে ভাই ওই সিটে যা বসি। আমি বললাম কেন ভাই, এটা তো আমার সিট। বলে কেন, জানলার পাশে বসে কি আপনি প্লেন থেকে বাড়ি দেখবেন নাকি? মানে ভাই আপনারাই জাস্ট বলেন, এটা কোনো কথা? মানে এইটা উনি কোনো কথা বললো যে আমি জানলার পাশে বসে আমার বাড়ি দেখবো? মানে লোকটা আমি যতদূর জানি উনি মনে হয় অনেক বছর মালয়েশিয়াতে থাকেন এবং মালয়া ভাষাটাও মনে করেন যে পুরোপুরি জানে। তখন আমি তাকে বললাম যে আমি তাকে আবার রিকোয়েস্ট করলাম যে না ভাই আমি ট্যুরের জন্য যাচ্ছি, তো আমি বলে নিচ্ছি এটা আমার সিট, আপনি আমার সিটটা আমাকে দিয়ে দিন। উনি পরে আমাকে ওনার সাথে অনেক রাফ বিহেভ করে। তারপরে আমি হচ্ছে আবার কেবিন ক্রুকে বলি যে আমি তাদেরকে বলি যে এইটা এটা এইভাবে এইভাবে এই হয়েছে, তো উনি আমার সিটটা দিচ্ছেন না। তো কেবিন ক্রু আসে তার সাথে কথা বলে, তো লোকটা আর কি অনেক স্মার্ট দেখানোর জন্য
কেবিন ক্রুর সাথে হচ্ছে মালয়া ভাষায় কথা বলতেছে। কারণ মালয়েশিয়া এয়ারলাইন্সে গেছিলাম আমি, তো এখানে কেবিন ক্রুরাই মালয়েশিয়ান, তো তারা মালয়া ভাষায় কথা বলছে। তো আনফর্চুনেটলি লোকটা ওনাকে কনভিন্স করতে পারেন নাই। তো কেবিন ক্রু তাকে বলে সিটটা ছেড়ে দিতে, তো আমার সিটটা আমাকে দিয়ে দেয়। তো আমি বসে জার্নি করি। তো জার্নি করার পরে আমি যখন মালয়েশিয়াতে আসি, আসার পরে আমি ইমিগ্রেশনে যাব। তো আমার পিছন পিছন একটা বাঙালি একটা মেয়ে আমাকে ফলো করতেছিল, যেটা আমি দেখিনি বা খেয়াল করিনি, একটা সত্যি কথা। কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ মানে বিষয়টা খেয়াল করছে। তো আমি যখন ইমিগ্রেশনে গেছি, যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছে, ওটা কি তোমার গার্লফ্রেন্ড? আমি পিছনে তাকাই দেখি যে একটা মেয়ে, বাবা বাংলাদেশ, কিন্তু ভয় পেয়ে গেছি। আমি বলছি যে না না না, ওইটা আমার গার্লফ্রেন্ড না। বলে যে না, ওইটা তোমার গার্লফ্রেন্ড, ও বাংলাদেশি তুমিও বাংলাদেশি, তোমরা একসাথে আসছো। আমি বলছি যে আমরা একই প্লেনে আসছি, কিন্তু ও আমার গার্লফ্রেন্ড না। তখন বলতেছে তখন আমি আবার বললাম যে আসলে আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমি দেখতে সুন্দর না, তো আমার গার্লফ্রেন্ড নাই। তখন তারা বললো যে এটা কোনো ব্যাপার না। পরে আমি তাদেরকে আবার বললাম যে আপনারা অনেক বেশি সুন্দর, আপনারা 2টা করে গার্লফ্রেন্ড রিজার্ভ করেন, ঠিক আছে? তখন তারা মানে ইমিগ্রেশন অফিসার হেঁটে দিছে, তো আমাকে স্ট্যাম্প করে দিল। আমি মালয়েশিয়া ট্যুরটা খুব ফাটাফাটি দিলাম। 5 দিন একটা ট্যুর ছিল, বুকিট বিনতাং পুরা এপাশ ওপাশ সবকিছু ঘুরে গেড়ে অনেক সুন্দর সুন্দর কয়েকটা ব্লগ করে রাখছি, যে ভিডিওগুলো লিঙ্কে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখবেন। আচ্ছা, এরপর আমি আবার দেশে চলে আসি। দেশে আসার পরে আমি ভাবতেছি যে কোনো একটা দেশে যাব, ট্রাভেল করব, ট্যুর দিব, কিন্তু কোন দেশে যাব এটা আমি এখনো ফাইনাল করতে পারিনি। তো আমি মালয়েশিয়া থেকে আসার 2 মাস পরে আমার যে এজেন্সির যে বড় ভাই আছেন, যার দিয়ে আমি কাজ করাই আর কি, উনি আমাকে হঠাৎ একদিন সন্ধ্যায় ফোন দিচ্ছেন। ফোন দিয়ে বলতেছেন, ভাই আপনার জন্য তো কাতারের ভিসার অ্যাপ্লাই করছিলাম, ভিসা তো হয়ে গেছে, কাতার যান তাহলে আপনি। আমি বললাম ভিসা হয়ে গেছে? বলে হ্যাঁ ভিসা হয়ে গেছে, আপনি টাকা পাঠিয়ে দেন, আমি আপনার টিকিট টিকিট সব করে দিচ্ছি। বাহ ভালো, যেহেতু ভাইয়ের কিছু বলার আগে ভাই আমার ভিসা করে দিচ্ছে। তখন আমি ইনস্ট্যান্ট কাতারে ট্রাভেল প্ল্যান করে ফেলি, ভাইকে টাকা পাঠাই দিই, ভাই আমাকে টিকিট আর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স বা যা কিছু লাগে ভিসা দিয়ে সবকিছু পাঠাই দিছে। মানে আমার কাতারের ট্যুরটা ছিল অনেক মানে স্মুথ। আমার বাংলাদেশ ইমিগ্রেশনে কোনো প্রবলেম করে নাই, আমার কাতার ইমিগ্রেশনে কোনো প্রবলেম হয় নাই, আমার সিট নিয়ে কোনো প্রবলেম হয় নাই। আমি ওইখানে ঘুরতে গেছি, আমার ফোন চুরি হয় না, আমার সবকিছু অনেক সুন্দরভাবে হয়েছে। কাতারের ট্যুরটা জাস্ট অসাধারণ ছিল, প্লেস গুলো অসাধারণ ছিল। যে বেসিক্যালি দোহাতে আপনি যদি যান, মানে আপনি লুসাইল যাবেন, ঠিক আছে, মেরিন মেরিন ড্রাইভে যাবেন, যেখানে যান না কেন আপনার মানে টাইমটা অনেক সুন্দর চলে যাবে। তো আমি কাতার থেকে ব্যাক করি। ব্যাক করার পরে আমি আবার প্ল্যান করি যে আমি অন্য কোনো একটা দেশে যাব, কিন্তু অফিস থেকে বারবার লিভ নেওয়াটা আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু ট্যুরের যেই একটা ভাইরাস, মানে আমার ট্যুর দিতেই হবে, মানে এই জিনিসটা আমার ভিতরে সবসময় মানে অ্যাটাক করে যে আমার ট্যুর দিতে হবে। তো আমি তখন হচ্ছে ইন্ডিয়ার জন্য আমি অনেক আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছিলাম। তো আমার ইন্ডিয়ার একটা ডেট আসে, তো আমি পাসপোর্ট জমা দিই এবং 7 দিনের ভিতরে আমি ইন্ডিয়ার ভিসাটা পেয়ে যাই। তখন আমি চেন্নাইতে যাব বলে ডিসাইড করি, কারণ চেন্নাই আমার কাছে অনেক ভালো লাগে, ওটা সংস্কৃতিটা। আর চেন্নাই আমার মানে ওইটা অনেক ঐতিহ্যপূর্ণ একটা শহর, অনেক প্রাচীনতম একটা শহর। ওখানে ঘোরার মতো দেখার মতো অনেক কিছু আছে। এবং চেন্নাইয়ের ব্লগ গুলো আপনি দেখলে বুঝবেন যে আমি চেন্নাই ঘুরে কতটা মজা পেয়েছি, এবং আপনারাও চাইলে চেন্নাই যেতে পারেন। ট্রাভেল এজেন্সির ভাই বলে যেহেতু আপনি চেন্নাই যাবেন, তো চেন্নাইয়ের সাথে আপনি শ্রীলঙ্কা ঘুরে আসেন। তো তখন আমি বললাম ওকে ফাইন, ওয়াই নট। আমি তখন শ্রীলঙ্কার একটা ভিসা করে ফেলি অনারেবল। $21 তখন রেট ছিল, আর এখন হচ্ছে প্রায় আপনার $70 মতো রেট হয়ে গেছে। তো আমি যখন যাই তখন ছিল শ্রীলঙ্কার এন্ট্রি ফি $21। তো আমি একটা এয়ার টিকিট করি, ঢাকা চেন্নাই, চেন্নাই টু শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা টু ঢাকা, এমন একটা এয়ার টিকিট করি। দেন আমি যাই। ওইখানেও আমার কোনো প্রবলেম হয় নাই, শুধু একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশনে যে, কারণ আমার যে ভিসাটা নেওয়া ছিল, ভিসার ক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশনে লেখা ছিল আমি দার্জিলিং ঘুরতে যাব। ইমিগ্রেশন অফিসার এটা আমি আমাকে কোশ্চেন করে যে আপনি দার্জিলিং ঘুরতে যাবেন, তাহলে আপনি কেন চেন্নাই আসছেন? আপনি ভিসা নিয়েছেন, আপনি দার্জিলিং যাবেন, তাহলে আপনি কেন চেন্নাই আসছেন? তখন আমি তাদেরকে এক্সপ্লেইন করি যে আমি এভাবে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার ট্যুর প্ল্যানটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, দ্যাটস ওয়াই আমি এই রুটটাই আসছি। তো তারপরে তারা কোনোভাবে কনভিন্স হচ্ছিল না। কিন্তু যখন আমি তাদেরকে আমার ইউটিউব চ্যানেলটা দেখাই, তখন আমাকে আর একটা কোশ্চেন করেনি, জাস্ট মেনু, একটা কোশ্চেন করেনি, আমাকে যেতে দিচ্ছে। তো আমি চেন্নাই শ্রীলঙ্কা দুইটা একসাথে ট্যুর করে আসি।
এরপরে আমি আবার ডিসাইড করি যেহেতু আমার ভিসার মেয়াদ আছে, তো আমি একটা কাশ্মীর ট্যুর দেবো। তো আমি বাই রোডে বের করি কাশ্মীরে। তবে কাশ্মীরে যেতে বাই রোডে আমি দেখেছি যে আমার সাথে কেউ কোনো খারাপ ব্যবহার করেনি, কিন্তু বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের সাথে ইন্ডিয়ান যে কাস্টমস কর্মকর্তারা আছে তারা খুবই খারাপ ব্যবহার করে। আমি ডিসাইড করে আমি বাংলাদেশ থেকে কাশ্মীরে যাব বাই রোড। তো এইটা যে এতটা মানে রোমাঞ্চকর হবে সেটা আমি বুঝি নাই। আমার সবগুলো ট্যুর কিন্তু আমি একা একাই দিয়েছি এবং কাশ্মীরও আমি একা একাই যাই। কিন্তু রাস্তায় এই দুইটা বাংলাদেশি ছোট ভাইয়ের সাথে পরিচয় হয়ে যায়, তারা আমার সাথে যেতে চায়, তো আমি তাদেরকে নিয়ে যাই সাথে এবং আমার সাথেই রাখি। তো তিনজন মিলে আর কি এই ট্রিপটা অনেক সুন্দর ছিল। তো আমি যদি এক্সপ্লেন করি মানে আপনি যদি জানতে চান ট্রিপটা কেমন ছিল, তাহলে আমি বলবো যে মানে 60 ঘন্টা আপনি ট্রেনে, জাস্ট ভাবেন আপনি 60 ঘন্টা ট্রেনে আছেন, ট্রেন চলতেছে ডে নাইট, মানে কেমন হবে বিষয়টা। তারপরে আপনি 12 ঘন্টা আপনি একটা গাড়িতে, হ্যাঁ মানে পাহাড়ি রাস্তায়, কখনো পাহাড় ধসে পড়তেছে, কখনো বৃষ্টি, কখনো স্নোফল হচ্ছে, মানে পুরো জার্নিটা ছিল মানে একদম অনেক রোমাঞ্চকর। তো তারপরে আমি কাশ্মীরে যাই। কিন্তু কাশ্মীরে যাওয়ার পরে আমি যেটা রিয়েলাইজ করি, মানে আমি মানে -11 এই জিনিসটা শুনতে যেমন শোনা যায়, আর কাশ্মীরে যাওয়ার পরে -11টা এটা যে কেমন ফিল দেয় সেটা টোটালি মনে করেন আপনি না গেলে বুঝতে পারবেন। তো ফ্রেন্ড, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো এই ছিল হচ্ছে আমার 4 বছরে 5টা দেশ ভ্রমণ করার এক্সপিরিয়েন্স। তো প্রত্যেকটা পদে পদে এখানে স্ক্যামের সুযোগ আছে। ধরেন আমি কিছু জিনিস বাদ দিয়েছি, যেমন কলকাতার ট্যাক্সি ড্রাইভার গুলো অনেক স্ক্যাম করে, কাশ্মীরের ট্যাক্সি ড্রাইভার গুলো অনেক স্ক্যাম করে। ঠিক আছে, বেসিক্যালি ইন্ডিয়াতে এরকম স্ক্যামের বিষয়গুলো হয়। কিংবা আপনি যদি দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর এইসব দেশে যান, তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনার কোনো প্যারা নেওয়ার কিছু নেই। ঠিক আছে। আর ভিসা, আপনার যে বিষয় যে অনেকেই বলে আমি কন্ট্যাক্টে ভিসা করে দিচ্ছি, আসলে কন্ট্যাক্ট বলতে কিছু হয় না। এটা আপনার ডকুমেন্টস ওকে থাকলে আপনি যাইতে পারবেন। প্রত্যেকটা ভিসার জন্য আপনার কিছু ক্রাইটেরিয়া দেওয়া থাকে যে আপনার এইটার ভিতরে আপনি এই ভিসার জন্য আপনার এই কাগজপত্র লাগবে, আপনার কিছু যোগ্যতা থাকতে হবে একটা বিদেশের ভিসার জন্য। তো আপনার যদি সেগুলো থাকে আপনি অবশ্যই ভিসা পাবেন। ফেক ডকুমেন্ট নিয়ে দাঁড়াবেন, 5 জন দাঁড়াবেন, 2 জন পাবেন, 3 জন পাবেন না, এটা আমি ইনশিওর করে দিলাম। আবার অনেক এজেন্সি বলে যে ভাই এয়ারপোর্ট কন্ট্যাক্ট, এগুলো কিছুই না ভাই। ওকে। তো আপনারা যারা ফরেন ট্যুর দিবেন তাদের কাছে এই বিষয়গুলো জেনে রাখা দরকার যা আমি বললাম। আরেকটা বিষয় যে অবশ্যই আপনারা পাসপোর্টে ডলার ইনভেস্টমেন্ট করবেন, কারণ বাংলাদেশ ইমিগ্রেশন অনেক সময় আপনারা দেখতে যায় আপনার পাসপোর্টে ডলার ইনভেস্টমেন্ট করা আছে কিনা। যদি পাসপোর্টে ডলার ইনভেস্টমেন্ট করা না থাকে, অনেক সময় আপনাকে ইমিগ্রেশনে আটকায় দেয়। হ্যাঁ আমি দেখেছি ইমিগ্রেশনে আটকে দিচ্ছে, অনেকের ফ্লাইট চলে যাচ্ছে, অনেকে কান্না করতেছে, হতাশ হচ্ছে। তো আপনারা একটা ট্যুর দেওয়ার আগে সবসময় ইনশিওর থাকবেন যেন কোনোভাবে আমার ইমিগ্রেশনে আটকায় না দেয়, আমার কাছে যেন সব প্রশ্নের উত্তর থাকে। আপনি নিজেকে এমন ভাবে প্রিপেয়ার করে নিয়ে যাবেন যেন আপনার কাছে সকল প্রশ্নের উত্তর থাকে, তারা যে প্রশ্ন করবে। ভাই একটা জিনিস মনে রাখবেন, এটা একটা ইমিগ্রেশন, মানে এখানে সিল দিলে আপনি দেশ থেকে বেরোইতে পারবেন, এখান থেকে সিল না দিলে আপনি বেরোইতে পারবেন না। তো ইমিগ্রেশন আপনার ভিসা দিচ্ছে, সব দিচ্ছে, আপনাকে এটা জানা উচিত ইমিগ্রেশন অফিসারে আপনাকে যেতে না দেওয়ার সকল ধরনের অধিকার আছে। আপনার ভিসা আছে, আপনার সবকিছু আছে, কিন্তু ইমিগ্রেশন পুলিশ যদি চায় আপনাকে যেতে দিবে না, তাহলে কারোর ক্ষমতা নেই আপনাকে দেশ থেকে দেওয়া কিংবা দেশে ঢুকতে দেওয়া। এটা হচ্ছে ইমিগ্রেশন পুলিশের রাইটস। আমি এই ভিডিওটা আমার সম্পূর্ণ নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে জানাইলাম। আমার এই পুরো ইনফরমেশনটা একদম অথেন্টিক। আমি কোনো এজেন্সি স্পন্সর করতেছি না, কোনো কোম্পানিকে আপনাকে বলতেছি না এখান থেকে আপনি কাজ করান, কিংবা আমার নিজেরও কোনো এজেন্সি নেই, কিংবা আমিও কোনো ধরনের ভিসার কাজ করি না। এখন থেকে আমি আমার ভিসার কাজগুলো আমি নিজেই করতে পারি, কারণ এখন আমি সেই এক্সপিরিয়েন্সটা গেইন করে ফেলছি। তো আপনাদেরকে শুধু এতটুকুই ইনফরমেশন দিলাম যে আপনারা যখন ভিসা করবেন অবশ্যই কিছু বিষয় মাথায় রাখবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসবো ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা দেশে ট্যুর দিতে যাচ্ছি। তো সেই ট্যুর সম্পর্কে জানতে কিংবা সেই ট্যুরের এক্সপিরিয়েন্সটা জানতে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন। কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টস বা আপনাদের লাইক আমাকে ভিডিও করতে অনুপ্রাণিত করে। সেগুলো সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।